রোকেয়া থানা ৫ নম্বর পালংখালী ইউনিয়ন। আমার হাজবেন্ডের নাম মাহফুজুর রহমান। সিলেট জেলা গোয়েনঘাট থানা হাদারপাড় গোড়াগ্রাম ১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন। ওর সাথে আমার পরিচয় হয় গত ২০২০ সালে। পরিচয় হয় ফেসবুকে। ও আমাদের ওইদিকে জব করতো এপিবিএন এ কক্সবাজারে, ওখানে ফেসবুকে পরিচয় হয়। পরবর্তীতে উনি আমাকে অনেকবার দেখা সাক্ষাৎ করতে বলে আমি করি নাই। তো ফেসবুকে মাঝে মধ্যে কথা হতো, মাঝে মধ্যে কেমন আছে ভালো আছে এইটুকু, কিন্তু রিলেশন ছিল না। তো পরবর্তীতে ২০২১ সালে আমি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে ইন্টারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়। তখন আমি হোস্টেলে থাকি মহিলা কলেজে। তো আমাদের দুর্গাপূজার বন্ধ দেয়, তখন ও আমার এখানে আসে, ঢাকা থেকে রাঙ্গামাটিতে আসে। তখন ও ঢাকাতে এসপিবিএন 1 ছিল মোহাম্মদপুরে বসিলাতে। ওখানে তারপর ও আমাকে এখানে আসে কলেজ থেকে দেখা করবে বলে, বের হতে বলে। তা আমি দেখা করার জন্য বের হয়। ওখান থেকে ও আমাকে ব্ল্যাকমেল করে, অনেক ধরনের গিয়া করে, আমার সাথে ছবি তুলে এগুলা নিয়ে অনেক ধরনের গিয়া করে, ব্ল্যাকমেল করে। তো ব্ল্যাকমেল করে গিয়া করে ওর সাথে আমাকে ঢাকা নিয়ে যায় হাতিঝিলে নিয়ে যায়। ও রাতে ওর একটা মামার বাসা, আপন মামা, হাতিঝিল মগবাজার মধুবাগে, ওনার বাসায় নিয়ে গিয়ে ৩ দিন আটকে রাখে। আমার কলেজ কর্তৃপক্ষও জানতো না, আমার ফ্যামিলিও জানতো না। তো না জানার পরে ও আমার মোবাইলটাও নিয়ে নেয়, বলে যে আমি যা বলবো তা শুনবা, নয়তো বা তুমি কক্সবাজারের মেয়ে ইয়া বানিয়ে তোমাকে সালাম দিয়ে দিব, অনেক ধরনের হুমকি টামকি দেয়। তা আমি বই পাইছি, আমার মোবাইলটা নিয়ে নিছে, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। ও আমার সাথে ওই ৩ দিনে ও আমার সাথে কয়েকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। আমি অনেক বাধার চেষ্টা করছি, ও আমার কোনো কথা শুনে না। আমি বলছি তুমি আমার সাথে এগুলা কেন করছো, আমি তোমাকে দেখাবো, আমি আমার সাথে যা করছো তার বিচার গিয়া করবো, আমি মামলা দিব, এরকম বলছি। তো ওর মামার বাসায় মানে আমাকে অনেক ধরনের চাপ দিতেছে। তো বলতেছে ওর মামা একটা কাজী ডাইকা নিয়ে আইছে, আমাকে বিয়ে করতে হবে ওকে। আমি বলছি আমি বিয়ে করবো না, আমি চিনি না জানি না কোথায় সিলেট বাসা, আমি কেন ওকে বিয়ে করতে যাব। তো বলছে মানুষ বিয়ে করে, ও বিবাহিত, তুমিও বিবাহিত। ওর মামা ও সবাই মিলে আমার হাতে পায়ে ধরতেছে, তা আমার বাসায় কুছ নিতেছে বা কলেজে কুছ নিতেছে। তা আমার ফ্যামিলি মানে মামলা দেওয়ার চেষ্টা করতেছে। তো ওই বইয়ে ও আমাকে বিয়ের জন্য গিয়া চাপ দিতেছে। তো জোরপূর্বক কাজে একটা নিয়ে আইসা, মানে কই টাকা কাবিন করছে কি করছে আমি কিচ্ছু জানতাম না, আমি ঠিকানাটা পর্যন্ত জানি না। ওর মামার বাসায় আমাকে বিয়ে পড়াই দিছে ওনারা। তারপরে বিয়ের পরে একদিন পরে আমাকে মোবাইল দিছে। মোবাইল দেওয়ার পরে আমি 349-এ কল দিছি। 349-এ কল দেওয়ার পরে ওনারা কল টেক করে, মোবাইল টেকিং করে, আমার ঠিকানা গিয়া করে ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করে। তো উদ্ধার করার পরে আমাকে হাতিঝিল থানায় নিয়ে আসে। ওখান থেকে আবার ওর ডিপার্টমেন্টের এই যে ওর ফসে থানা, মোহাম্মদপুর থানা ফসে, ও যেখানে জব করতো মোহাম্মদপুরে, ওই থানায় নিয়ে আসে। ওনারা সবাই মিলে বলতেছে দেখো এখন বিয়ে করে ফেলছো, কি করবা, বিয়ে যেহেতু করে ফেলছে, আর ওরা এখন মামলা দিলে ওর চাকরি চলে যাবে, আর গিয়া হবে, ওর জেলও হবে, হয়তো বা ফাঁসিও হতে পারে, দর্শন মামলা, অপহরণ ও দর্শন মামলা। তুমি এগুলা করিও না। ওখানে মোহাম্মদপুর থানার এসপি সার্কেল ছিল, ওনার কাছে নিয়ে গেছিল আমাকে। উনি সবাই মিলে আমাকে বুঝ দিয়া ওখানে ওখান থেকে কলেজে পাঠাই দেয় রাঙ্গামাটিতে। আমি কলেজে চলে আসি। কলেজে চলে আসার পরে আমি বিয়েটা স্বীকারও করি না, তখন আমাকে জোরপূর্বক বিয়ে করা হয়েছিল। তারপরে আমি কলেজে চলে আসার পর ওর সাথে আমি কোনো যোগাযোগ করি না। তো বারবার আমার সাথে ফোনে না পেয়ে আমার কলেজে হোস্টেলে মোবাইল জমা নিয়ে নিত। তারপরে আমাকে না পেয়ে আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে কল দেয়। কল দিয়ে ওনাকে বারবার ডিস্টার্ব করে, আমার বউকে কল দেন, এসে এগুলা বলতো। তো ওর জ্বালায় আমাকে আবার কলেজের ম্যাচ হোস্টেল থেকে বের করে দেয়, বলছে তুমি বাইরে বাসা নিয়ে থাকো, তুমি বিবাহিত আগে বলো নাই কেন, আর তুমি বিয়ে করছো এগুলা তোমার আব্বু বলে নাই। এসে স্যার আমাকে এগুলা বলে হোস্টেল থেকে বের করে দেয়। তো আমার যাওয়ার মতো কোনো, এখন বাইরে চাইলে টাকা নিয়ে গিয়া করতে হবে। তো আমার ফ্যামিলিও জানতো না বিয়েটার বিষয়ে। তা আবার ও আমাকে ঢাকাতে নিয়ে আসে। ওর এসপিবিএন এর পাশে একটা বাসার মধ্যে রাখে।
ওই বাসাতে থাকা অবস্থায় ও আমাকে না রান্না করার জন্য কিছু কিনতো, না আমার ভরণ পোষণ কিচ্ছু দিত না। জাস্ট ওখানে মেস থেকে এক বেলা, বেশি যদি যেদিন আনে ওই দিন 2 বেলা ভাত আনতো, এছাড়া কিচ্ছু দিত না। তার মধ্যে অমানবিক নির্যাতন করতো, মারধর করতো, অনেক ধরনের মানে মানসিক ভাবে নির্যাতন করতো আর শারীরিক ভাবেও নির্যাতন করতো। তা আমি বারবার গুলা আমাকে যখন মারধর করতো, আমি তখন গিয়া করতে না পেরে মোহাম্মদপুর থানার মধ্যে আবার অভিযোগ দিতে চাইলে ওনারা আবার ওরে ডাইকা মিটমাট করে দেয় উসি স্যার। ওরে ডাইকা মিটমাট করে দেয়, বলে যে চাকরি করতেছে, চাকরির সমস্যা হবে, কি করবে, মিটমাট হয়ে যাও আর মারবে না, এরকম বলে বারবার একই কাজই করে। তো আমি ওর নামে মামলা করতে চাইছিলাম তখন, কিন্তু আমি হাজবেন্ড পরবর্তীতে কি করব এখন ও বুঝবে ওইটা ভেবে তখন থেকে অমানবিক নির্যাতন সহ্য করে আমি ওর সংসার করতেছি। তো এক পর্যায়ে ঢাকাতেও আমাকে ওই বাসাতে ফাঁসি দিতে চাইছিল। ওখানের লোকেরা একটা মহিলার ওইটা টিনের বাসা ছিল, একটা মহিলার টিনের ফাঁক থেকে যখন ও আমার মারতেছে তখন দেখছিল। দেখার পরে টিনের ফাঁক থেকে উনি লোকজন জড়ো করছে, জড়ো করার পরে উনি ওখান থেকে আমাকে বাঁচাইছে। ও আমাকে খাটের উপরে, ওখানে ফ্যান ছিল, ফ্যানের উপরে ফাঁসি দেওয়ার জন্য গিয়া করছিল। তারপর ওখান থেকে আবার আমাকে পাঠাই দেয় ওগুলা গিয়া, যখন লোকজন যখন ওর অফিস, তখন আমাকে আবার কলেজে পাঠাই দেয়। কলেজের এখানে আমি মেসে থাকি, আবার 1-2 মাস পরে আবার নিয়ে আসে, আবার বাসা নিয়ে রাখে। রাখার পরে ওখানেও মারধর করতো, নির্যাতন করতো। আপনি সিলেটে আইলা কবে বা সিলেটে আপনি কি একটা প্রোডাক্টগুলো নিয়ে এটা একটু এবং আপনার গার্জিয়ান দা সিলেটে কিভাবে আসলেন, সিলেটে কেন আসলেন, আর আপনার যার হাজবেন্ড কথা বলছেন উনি কোথায়? ও আছে হবিগঞ্জ বাহুবলতানায় আছে। গ্রামের বাড়ি কোথায়? ওর গ্রামের বাড়ি গোয়েন্দার ফাদারপাড় গোড়া গ্রামে, 1 নম্বর উস্তমপুর ইউনিয়ন। আপনাদের কি কাবিন সব আছে? জি বিয়ের কাগজপত্র সব আছে? জি। কোনো ছাড়াছাড়ি হইছে? ওর আমাকে বাসা থেকে মারধর করে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি কতদিন আগে 10-15 দিন হবে ওর থানাতে গেছি। ওর থানাতে আমাকে একটা কাগজ দিছে, বলছে আমি ডিফিউজ দিয়ে দিছি। ওর সার্কেলকে বলছিলাম, বলছে ডিফিউজ দিয়ে দিছি। ওটা কোনো না কোর্টের কাগজ না কাজীর কাগজ, ও নিজে নিজে একটা লিখে, এই কাগজটা এখানে আছে ব্যাগের মধ্যে, নিজে নিজে না 3 জন সাক্ষী থাকে, ওই 3 জনের স্বাক্ষরও নাই, ও একই গিয়ে নকল করে ওই গিয়াটা দিছে। ওটা না আমার চেয়ারম্যানের কাছে গেছে, না আমার গিয়াতে গেছে, কোথাও হয় না, ও হাতে হাতে দিছে। কাবিন 3 লাখ টাকা। আর কাজীকে বলছে আমার বিয়ের পরে আমাকে যাতে কাবিনের কাগজ না দেয়। আমি কাবিনের কাগজ বিয়ের পরে পাই না, বিয়ের 3 বছর পর অনেক কষ্ট করে রেবের বই দেখাইয়ে ওনাদেরকে কাজী নাকি বলছে এখন আপনি কি আছে? আমি চাই সংসার করতে, ও আমার সাথে প্রতারণা করছে। আচ্ছা, আপনি সর্বশেষ তো ডিআইজি বরাবর অভিযোগ দিয়েছেন, ডিআইজি আপনাকে কি আশ্বস্ত করেছে? না, এরপর আরো অনেক ঘটনা আছে। ডিআইজি বরাবর সিলেট আসার পরে জি ডিআইজি বরাবর অভিযোগ দিয়েছেন। ডিআইজি বরাবর অভিযোগ দেওয়ার পর উনি আমাকে আশ্বাস দিছে বিচার করবে, কিন্তু বিচার করে নাই। গত 2 মাস হয়ে গেছে ওনাদেরকে অভিযোগ, আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পরে অভিযোগ দিছি, কিন্তু ওনারা বিচার করে নাই। ওনারা আশ্বাস দিছে, আমাকে সান্ত্বনা দিছে এইটুকু। জি, আমি ওনাদের চেয়ারম্যানকে একাধিকবার এগুলা জানাইছি। ওনারা চেয়ারম্যান বলে যে ও বেপরোয়া, কথাবার্তা শুনে না, ওর ফ্যামিলিও কথাবার্তা শুনে না, তুমি আইনত ব্যবস্থা নাও, আমি কিছু করতে পারবো না। আর একবার 3 বছর আগে, গত বিয়ের 1 বছর পরে ওনাদের বাসায় উঠছিলাম, মানে তখনও তুলতেছে না। ওই যে ভাইস চেয়ারম্যান ফারুক ছিল যিনি, আর উনি শাহাবুদ্দিন চেয়ারম্যান, 2 জন মিলে জোরপূর্বক ওনাদের বাসায় আমাকে তুলে দিছে। তখন 7-8 দিন থাকার পরে আমার হাজবেন্ড বলতেছে আমি অসুস্থ, এখন রান্না খাইতে পারতেছি না, তুমি চলে আসো ঢাকাতে, আমি অনেক অসুস্থ, অনেক খারাপ অবস্থা, আমার ডেঙ্গু হয়েছে। ওইরকম বলে আবার আমাকে নিয়ে যায়, বলছে আবার তোমাকে আমি কয়েকদিন পর আবার বাসায় পাঠাই দিব। এরপর থেকে আর আমাকে বাসায় না ঢুকতে দেয়, না গিয়া করতে দেয়। আমি যদি বাসায় আসি আমাকে মারধর করে বের করে দেয় ওর ভাই আর ওর শাশুড়া। আপনি সিলেট বিভাগীয় ডিআইজির সাথে যেভাবে যোগাযোগ করছেন, হবিগঞ্জে এভাবে কোনো বাউলে? জি জি, ওনাদের সার্কেল আমি বিষয়টা জানাইছি। উনি বলতেছে ও যদি মহিলা কনস্টেবল যদি রিলেশন করে বা বিয়ে করে ফেলে, তুমিও কক্সবাজার থেকে একটা ছেলে দিয়ে কথা, এটা তো কথার মধ্যে যুক্তির মধ্যে পড়ে না। আমার 60টা বছর আমার জীবন নষ্ট করছে ও।
আমার তিনটা বাচ্চাও নষ্ট করছে। কথা বুঝানো সে বিয়ে করেছেন স্যার আমি যতটুকু জানি এখানে আমি আইছিলাম, ও বিয়ে করছে এটা শুনছি, মহিলা কনস্টেবল, মানে ও বাসার মধ্যে মোবাইল নিয়ে যাইতো, ছোট মোবাইলটা একটা সিম, ওর আছে 5টা সিম, ওটা বড় মোবাইল নিয়ে যাইতো না। তো ওখানে নিয়ে রাতে 2টা-3টা বাজে কল আসতো, আমি যদি ধরতে চাইতাম আমাকে মারধর করতো, গালাগালি করতো, মোবাইলই ধরতে দিত না। আর আমি যতটুকু জানি ও একটা মহিলা কনস্টেবল মেয়ে বিয়ে করছে, এটা বাসায়ও নিয়ে আইছে, ওদের বাসায়, ওর মামার বাসায় থেকে শুনছি মেয়েটাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি আমার সংসার করতে চাই, ও আমাকে প্রতারণা করছে আমার সাথে। সিলেট প্রশাসন বরাবর আপনার কোনো বক্তব্য আছে কিনা বা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? জি, আর এরপরে আমাকে এখানে লালাবাজারে 2 বছর রাখা হয়েছে, এই 7 যখন ছিল। উনি কি বাসা দিয়ে রাখছিল আপনার? জি জি, বাসা নিয়ে রাখছে। এইটা বোঝা যায় যে বিয়ের নামে সে আপনার সাথে প্রতারণা করছে। বিয়ের নামে ও আমাকে বিয়ে করছে দর্শন মামলা থেকে বাঁচার জন্য, অপহরণ ও দর্শন মামলা থেকে বাঁচার জন্য আমার জীবন নষ্ট করছে। ও এক ধরনের ওর মামা আর ও মিলে প্রতারণাই করছে আমার সাথে। ও আমাকে 4 বছর যাবত আশ্বাস দিছে আমার ব্যাংকে লোন আছে, আমার লোনটা পরিশোধ হয়ে যাক, পরিশোধ হয়ে গেলে তোমাকে আমি বাসায় তুলবো, গরুয়া বাবা অনুষ্ঠান করে সন্ন্যাসাদি দিয়ে। ও আমাকে 4 বছর যাবত না বরণ ভূষণ দিছে, না গিয়া দিছে, উল্টা আমার থেকে দিনের পর দিন টাকা নিছে। এই ব্যাপারে আপনি কোনো আইনি ব্যবস্থা নেবেন? আমি মামলা করছি সিলেট কোর্টে। কিন্তু আরেকটা বিষয় আছে, আপনার হাজবেন্ড যেটা দাবি করতেছে যে ইতিমধ্যে আপনার সাথে তার আইনি প্রক্রিয়া এসে আপনাকে নোটিশ করেছে এবং বিভিন্ন ধরনের আর আমি বলতে চাচ্ছি পুরা ঘটনাটা আপনারা শুনে, এখানে তো পুরাপুরি হয় নাই, পুরাটাই শুনেন। এই বিষয়টা কি আপনার হাজবেন্ডের দাবির প্রেক্ষিতে আপনার আমরা ঘটনা বুঝছি। এখন আপনার স্বামী, আপনার যে হাজবেন্ড আপনি বলতেছেন, সেটা আপনাকে বলতেছে যে আইনি প্রক্রিয়া আপনাকে নোটিশ টুটিশ করা হয়েছে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য বা আপনার সাথে তার সম্পর্ক শেষ করার জন্য। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, এটা বলেন। ও আমার সাথে প্রতারণা করে একটা দর্শন মামলায় আসামিকে 3 লাখ টাকা দিয়ে কোনোদিন বিয়ে করে না। ও আমার গার্জিয়ানও ছিল না তখন, ও আমাকে জোরপূর্বক বিয়ে করছে ও নিজে 7টা হাসিলের জন্য। 7টা হাসিলের পর বিয়ে করে জোরপূর্বক 5 বছর। ও যদি ছেড়ে দেওয়ার হতো তখন কেন ছেড়ে দেয় নাই? ও আমাকে আমার 5 বছর নষ্ট করে কেন এখন ছেড়ে দিব? ও আমাকে আমার তিনটা বাচ্চা নষ্ট করছে, ও বিষের ওষুধ পর্যন্ত খাওয়াইছে বাচ্চা নষ্ট হওয়ার জন্য। ওর মার কথা নেই। তাহলে আমার জীবন এখন আমার জরায়ুতে ইনফেকশন হয়ে গেছে, ভবিষ্যতে বাচ্চা হবে কিনা এটার তার কোনো গ্যারান্টি নেই। আমার জীবন কেন নষ্ট করলো? তার কোনো ছবি আছে? আছে। ছবিটা দেখেন। আমাদের পরামর্শ হলো আপনি আইনি প্রক্রিয়ায় এইসব সমস্যার সমাধান করুন। মিডিয়া আমরা প্রেস মিডিয়া আমরা আপনার পক্ষে আপনারা জুম করে দেখুন, সামনে আসুন। ইসলামী মোবাইলে সামনে সামনে নাম কি ওর? ওর নাম মাহফুজুর রহমান, বাড়ি হচ্ছে গোয়েনঘাট। গোয়েনঘাট হাদারপাড় গোড়া গ্রামে। না, পুরো ঘটনা তো বলা হয় নাই, শেষ করলে তার হবে না। কি বলতে চান আপনি বলেন। আমাকে ঢাকা থেকে আনার পরে এখানে লালাবাজারে রাখে, লালাবাজার ওই 7 মাইল 7 FBN আছে যে ওখানেই অমানবিক নির্যাতন করে এবং ওর বন্ধুরা ও জানে এগুলা। ও বাসায় আসতো না, দিনের পর দিন ওখানেই থাকতো ব্রাকে এবং দুনিয়ার মেয়েদের সাথে পরকীয়া করতো। অনেকবার দোষী, তো মান সম্মানের দিকে তাকিয়ে আমি গিয়া করি নাই তখন। তো এরপরে লালাবাজারে থাকা অবস্থায় আমাকে বলতেছে ওর মানে প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে, ওর ব্লাড যাইতেছে প্রস্রাবের রাস্তা দিয়ে। তো বলতেছে এখন কি করব, তুমি আমাকে বাঁচাও। হাতে পায়ে ধরতেছে, বলতেছে আমাকে বাঁচাও, আমার ফ্যামিলিতে টাকা নাই যে আমাকে টাকা দিয়ে চিকিৎসা করবে, আমার ব্যাংকে লোন, আমার বন্ধু বান্ধব কেউ দিবে না, এরকম বলে আমাকে কিস্তি নেওয়াইছে ব্র্যাক ব্যাংক থেকে 50,000 টাকা কিস্তি নেওয়াইয়া আমাকে বলতেছে তুমি আপাতত কলেজে চলে যাও। আমি আমার আব্বু আমার হাতে পায়ে ধরে, বাসায় রাজি হচ্ছে না, বলছে ওর ফ্যামিলি আছে কিস্তি নেওয়ার জন্য, তুমি কেন কিস্তি দিবা? আমি বলছি আমার হাজবেন্ড, ওর বাঁচাইতে হবে যে কোনো প্রকারে। তো আমি মা বাপের হাতে পায়ে ধরে ওরা কিস্তি নিয়ে দিছি, ওর ফ্যামিলি তখন দেয় না। কিস্তি নিয়ে দেওয়ার পরে আবার একে একে
আমার স্বর্ণ বিক্রি করে ওরা আমি টাকা দিছি, এই যে এগুলাই হইতেছে না, আমি টিউশনি করে ওরা 50,000 টাকার উপরে দিছি সবকিছু খাইয়া। তখন থেকে মানে লালাবাজারে যখন আমাকে বাসায় পাঠাই দেয় শেষে, তখন থেকে ও আমার মানে খোঁজ খবর নিত না। 15 দিন 1 মাস পরে আমাকে কল দিত, একটা না 6 মাস পরে বাহুবল পোস্টিং হওয়ার পরেও আমাকে বাসাতে নিয়ে যায়, ওখানেও নির্যাতন করে অমানবিক। তারপরে নির্যাতন করার পরে এগুলো তো আমি সবকিছু সহ্য করছি, আমাকে জীবনেও বলতে পারবে না একটা কাপড় দিছি বা 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে দিছি 4 বছর, ও বলতে পারবে না আমার টাকা দিয়ে ও সবসময় জিনিস কিনছে, সবসময় ও চলছে। এগুলি সব প্রমাণ, ওর বিকাশ গিয়ে চেক করলে প্রমাণ আসবে, ওর সিম গুলা গিয়া করলে। তারপরে ওখানে বাহুবল থাকা অবস্থায় শেষে ও ব্যাংক থেকে গিয়া থেকে ওর 1.5 লাখ টাকা তুলছে, বালির ব্যবসা করে, বলছে আমাদের সংসারের জন্য এখন অভাব, আমি ব্যবসা করি, তুমি আমাকে একটু সাপোর্ট করো। তারপর ও 1.5 লাখ টাকা তুললা ব্যবসার জন্য এখানে আসে। 1 মাস যাবত ওখানে একবার আসে একবার যায়, একবার আসে একবার, বাসায় যায় না, এখানে থাকে। আমিও ওরে গিয়া দিছি, সাহায্য করছি, তার সমস্যা নাই, বাসায় না আসলেও সমস্যা নাই। এরপরে আমি যখন বাসায় আসি ও আমাকে অস্বীকৃতি জানাই, আমি বিয়ে করি নাই, আমার বউ না এটা। তারপরে গ্রামের লোকজনে তো জানে, মেম্বার চেয়ারম্যান সবাই জানে আগে থেকে। তারপরে ওরা একটা চাচার বাসা আব্দুল্লাহ বলে, ওর চাচার বাসা আমাকে অনেক মারছে, ঘুষি মারছে, যে আঙ্গুল এখন হাড্ডি বাঁকা হয়ে গেছে, এটা দিয়েও মারছে ঘুষি, এই আঙ্গুলও বাঁকা হয়ে গেছে। তো আবার এখানে আমার ফাটাই দেওয়ার পর ও বাহুবল গিয়া আমাকে শারীরিক মানসিক ভাবে একটা না 8-10 দিন মারধর করার পরে আমি যখন জানতে পারি ও মহিলা পুলিশের সাথে সম্পর্ক বা বিয়ে করছে, তারপরে আমি ওদের এলাকায় আবার যাই, ওটা চেয়ারম্যান থেকে জিজ্ঞেস করি, উনি বলছে হয়তো বিয়ে করছে, আমি জানি না। আর ওর মামার বাসায় যাই হাদারপাড়া স্টেশনে, উনি বলতেছে আমরা যতটুকু জানি ও মহিলা পুলিশ একটা বিয়ে করছে শুনছি, এইটুকু বলছে। পরবর্তীতে আমাকে বলতেছে তুই কি করতে পারবি কর, তোরা আমি দর্শন মামলা থেকে বাঁচার জন্য বিয়ে করছিলাম, তোর না এখন টাকা আছে না পরিবার আছে, তুই কিচ্ছু করতে পারবি না আমাকে, আমার এখন টাকা আছে, আমি মামলা করলেও কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটকে টাকা খাওয়াইয়া যাবে নিয়ে নিব। ও আমাকে এইটা কথা বলছে। এরপর থেকে ও আমার সাথে না দেখা করে, না কোনো ধরনের যোগাযোগ করে। আমি অনেক কল দিছি, ও আমার সাথে কোনো ধরনের কথা বলে না। ওকে, ঠিক আছে। ধন্যবাদ।